তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার অর্থাৎ কারিকুলাম স্টাডিজ এই পেপারের শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব এবং কেবলমাত্র সাজেশান নয়, আজকে ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখো, তোমাদের এই যে কারিকুলাম স্টাডিজ যে পেপারটা পরীক্ষা দিতে চলেছ, গত বছর অর্থাৎ 5th সেমিস্টারে যাদের ছিল সিসি 7 পেপার তারা পরীক্ষা দিয়েছে। সেই 5th সেমিস্টারে সিসি 7 পেপারের কোয়েশ্চেন পেপারটা তোমাদের দেখাবো। এখানে কোয়েশ্চেন পেপারটা দেখানোর আমার একটাই কারণ যে এখানে যে বড় প্রশ্নগুলো এসেছে সেই বড় প্রশ্ন এবারে তো আর রিপিট হবে না, তাই এই প্রশ্নগুলো যাতে তোমরা বড় প্রশ্ন হিসাবে বাদ দিয়ে করতে পারো, তবে এই বড় প্রশ্নগুলো ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে। দেখো, পাঠক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি এসেছিল, বুনারের নির্দেশনার তত্ত্ব এসেছিল, পাঠক্রম মূল্যায়ন বলতে কী বোঝো এটা এসেছিল, পাঠক্রমের ধারণা, পাঠক্রমের কার্যাবলীর সংক্ষেপে আলোচনা করো এটা এসেছিল। 5 নম্বরের যেসব প্রশ্ন এসেছিল দেখতেই পাচ্ছ তোমরা, আমি স্ক্রল করে যাচ্ছি, এবং তারপরে 2 নম্বরের প্রশ্ন 10টা অ্যান্সার করতে হয়। 2 নম্বরের যেসব প্রশ্ন এসেছিল দেখে নাও। এবার তোমাদের সঙ্গে আমি সাজেশান শেয়ার করব, সাজেশানের পরেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। দেখো, ইউনিট 1 থেকে 10 নম্বরের যেসব প্রশ্ন তোমরা করবে, প্রথম প্রশ্ন আছে পাঠক্রম বলতে কী বোঝো, পাঠক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে পাঠক্রমের ভিত্তিগুলি কী কী, পাঠক্রম রচনার মনস্তাত্ত্বিক ভিত্তির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন পাঠক্রমের প্রণয়নে বা উন্নয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন পাঠক্রমের গতানুগতিক বা বিষয়কেন্দ্রিক ধারণা এবং আধুনিক শিশুকেন্দ্রিক ধারণার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন আছে পাঠক্রমের মানবিক দৃষ্টিভঙ্গি বা সিস্টেম দৃষ্টিভঙ্গির মধ্যে, মানে সিস্টেম দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা। প্রথম 4টে ভালো করে করবে, একটা কমন পেয়ে যাবে। তারপর ইউনিট 2 থেকে দেখো, ইউনিট 2 থেকেই প্রথম প্রশ্নটা এসে গিয়েছিল বুনারের নির্দেশনা, এটা 5-এ আসতে পারে, আশা করি আর 10-এ আসবে না। তারপরে দেখো ব্লুমের শিখন উদ্দেশ্যের শ্রেণীবিন্যাস আলোচনা করো, ব্লুমের সংশোধিত বর্গীকরণটি ব্যাখ্যা করো, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাঠক্রমের বিষয়বস্তু বা শিক্ষা সামগ্রী নির্বাচনে নির্ধারকগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে শিক্ষার উদ্দেশ্য এবং নির্দেশনামূলক উদ্দেশ্যর মধ্যে পার্থক্য। 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন আছে পাঠক্রমের মূল্যায়ন বলতে কী বোঝো, পাঠক্রম মূল্যায়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, পাঠক্রম মূল্যায়নের CIPP মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা, জাতীয় পাঠক্রম কাঠামো 2005 এর প্রধান নীতি বা সুপারিশগুলি আলোচনা করো। পাঠক্রম মূল্যায়নে টেলরের মডেলটি সংক্ষেপে আলোচনা করো। পাঠক্রমের সংস্কার বলতে কী বোঝো, পাঠক্রমের সংস্কারের উপাদান বা বাধাগুলি আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন প্রথম ইউনিট থেকে পাঠক্রমের দার্শনিক ভিত্তি সংক্ষেপে লেখো। সমাজতাত্ত্বিক ভিত্তি কীভাবে পাঠক্রমকে প্রভাবিত করে, জ্ঞানভিত্তিক ও অভিজ্ঞতা ভিত্তিক পাঠক্রমের ধারণা দাও, পাঠক্রমের আচরণমূলক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো, পাঠক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কী। তারপর 2 নম্বর ইউনিট আছে দেখো শিক্ষার্থী কেন্দ্রিক পাঠক্রমের বৈশিষ্ট্য, পাঠক্রমের বিষয়বস্তু নির্বাচনের সংস্কৃতির ভূমিকা, বুনারের তত্ত্বের আবিষ্কারমূলক শিখন বলতে কী বোঝো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসবে পরীক্ষায়। এবার এখানে 2টো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। 3 নম্বর ইউনিট থেকে দেখো গঠনমূলক ও সমষ্টিমূলক বা অন্তিম মূল্যায়নের মধ্যে পার্থক্য। তারপরে আছে দেখো NCF 2005 অনুযায়ী পরীক্ষার সংস্কার ব্যবস্থা বা গাইডলাইনগুলি লেখো। তারপর পাঠ্যক্রমের গঠনমূলক মূল্যায়ন সম্পর্কে টিকা। তারপরে আছে দেখো পাঠ্যক্রম সংস্কারে শিক্ষকের ভূমিকা। এবারে তোমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখে নাও। তোমরা দেখে নাও। যেমন প্রথম প্রশ্ন ছিল পাঠ্যক্রম বলতে কী বোঝো, তার প্রকৃতি আর পরিধি। প্রথমেই তোমরা ভূমিকা দেবে, আর এতগুলো প্রশ্নের উত্তর আলোচনা করা সম্ভব নয়, আমি স্ক্রল করে যাচ্ছি। দেখো, তারপর পাঠ্যক্রমের ধারণা ও অর্থ দেখতে পাচ্ছ, দেখো অ্যান্সারটা দেখে নাও।
তারপর হচ্ছে পাঠক্রমের প্রকৃতি, তারপরেই আছে পাঠক্রমের পরিধি। এইভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। তারপর পাঠক্রমের মানে ভিত্তিগুলি কি কি দেখো, ভূমিকা, তারপরে আছে পাঠক্রমের ভিত্তিগুলি, সেগুলো আলোচনা করা হয়েছে। পাঠক্রম রচনায় মনস্তাত্ত্বিক ভিত্তির গুরুত্ব। এইভাবে তোমাদের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবং তারপরে দেখো তৃতীয় প্রশ্ন, পাঠক্রম প্রণয়নের মৌলিক নীতি। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, তারপর দেখো শিশুকেন্দ্রিক বা ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি, সামাজিক চাহিদা ও নমনীয়তার নীতি আছে, তারপরে সক্রিয়তা ও জীবন কেন্দ্রিকতার নীতি, তারপর সমন্বয় সাধন। দেখতে পাচ্ছ উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করতে হবে। তারপর দেখো পাঠক্রমের গতানুগতিক বা বিষয়কেন্দ্রিক ধারণা যেটা আছে, দেখো প্রথমে ভূমিকা, তারপরে দেখো প্রকৃতি ও পরিধিগত পার্থক্য, শিক্ষার্থীর ভূমিকা ও ব্যক্তি স্বাতন্ত্র্যের গুরুত্ব, শিক্ষকের অবস্থান ও শিক্ষণ পদ্ধতির প্রয়োগ। দেখো সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেখো। এই চারটে প্রশ্ন প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ ছিল। এবার দ্বিতীয় ইউনিটে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি দেখো, মানে প্রথম ইউনিটে 5 নম্বরের প্রশ্ন দেখো, এবার 5 নম্বরের আছে এগুলো 5 নম্বরের প্রশ্ন। দেখো এগুলো 5 নম্বরের প্রশ্ন, কয়েকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। 5 নম্বরের প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, 5 নম্বরের এগুলো, ঠিক আছে? 5 নম্বরের প্রশ্ন উত্তর আছে এগুলো। এবারে তোমাদের ইউনিট টু থেকে এই প্রশ্নটা তো গতবারে চলে এসেছে, এটা ছেড়ে দাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্লুমের শিখন উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস। এখানে প্রথমে তোমাদের ভূমিকা দিতে হবে, ঠিক আছে? তারপরে আছে দেখো শ্রেণীবিন্যাস, দেখতে পাচ্ছ, তারপরে সংশোধিত শ্রেণীবিন্যাস, এবার উপসংহার দিয়ে শেষ। তারপর পাঠক্রমের বিষয়বস্তু বা শিক্ষা সামগ্রী নির্বাচনের নির্ধারক, ভূমিকা প্রথমে দেবে, তারপরে দেখো এইভাবে আলোচনা করতে হবে। দেখে নাও, ভালো নম্বর পাওয়ার জন্য এইভাবে গুছিয়ে লিখতে হবে, খুব বেশি ছোট ছোট পয়েন্ট করা যাবে না।